হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্লোলস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন অ্যাগেন। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে 4th ক্লাস করব। আজকের ক্লাসে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা প্রিভিয়াস ইয়ারে 3বার এসেছে। তো আশা করি ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত ফলো করবেন। আর প্রিভিয়াস যে 3টা ক্লাস আমি এ পর্যন্ত আপলোড করছি, সেসব ক্লাস যদি আপনারা মিস করে থাকেন, সেসব ক্লাসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে একটা প্লে লিস্ট আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টে গেলে আপনারা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাসই এক জায়গায় একসাথে পেয়ে যাবেন। সেই প্লে লিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে এবং আই আইকনে দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে আপনারা প্লে লিস্টটা ফলো করতে পারবেন। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয় এবং প্রিভিয়াস ক্লাসগুলো যাতে আপনারা সবগুলো ঠিকমতো ফলো করতে পারেন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা বিবিএ সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা দেখি সিলেবাসে কোন কোন ইয়ারে কোন কোন সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে। বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, 3টা ডিপার্টমেন্টেরই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে একটা পেপার আছে এবং সেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে চ্যাপ্টারটা আছে। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের 4th ইয়ারে গিয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারটা আছে এবং সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে চ্যাপ্টারটা আছে। আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন তাদের 3rd ইয়ার যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আছে, তেমনি 4th ইয়ারে গিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস নামে একটা পেপার আছে, যেখানে ইন্ট্রোডাকশনের মধ্যে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের অঙ্কগুলো আছে। অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্য 3rd ইয়ার এবং 4th ইয়ার দুটো বছরের জন্যই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের অঙ্কগুলো ফলো করতে হয়। ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে বেসিক আইডিয়া এবং ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কিত একটা অঙ্ক আমি ফার্স্ট লেকচারটাতে আপলোড করেছিলাম, যেখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে কিছু বেসিক আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল আসলে দুটো কনসেপ্টে হয়ে থাকে, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল এবং আরেকটা হচ্ছে কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝি কি টোটাল কারেন্ট অ্যাসেটসের যোগফলকে, এবং নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আমাদের প্রশ্নে যদি স্পেসিফিকভাবে কিছু উল্লেখ না থাকে যে কী ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যালকুলেট করব। অর্থাৎ তার জন্য আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস এবং টোটাল কারেন্ট লায়াবিলিটিসকে ক্যালকুলেট করে নিতে হবে। আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, আমি সেই অঙ্কের প্রশ্নে চলে আসছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু ফোরকাস্ট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু প্রডিউস 48,000 ইউনিটস ফর দ্য নেক্সট ইয়ার। আগামী বছরে 48,000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু প্রয়োজন হতে পারে, নিড মানে কি প্রয়োজন হতে পারে, সেটা ফোরকাস্ট পূর্বানুমান করতে হবে। তা আমি আগের বিভিন্ন ক্লাসে এটা বারবার করে বলে এসেছি, গত ক্লাসেও স্পেসিফিকভাবে বলে দিয়েছিলাম, আমরা এখানে আসলে যে ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করব সেটা ভবিষ্যতের জন্য। প্রিভিয়াস যে রেকর্ডসগুলো আছে তার উপরে ভিত্তি করে আমরা ভবিষ্যতে ওয়ার্কিং ক্যাপিটাল কত প্রয়োজন হতে পারে সেটা একটা ফোরকাস্ট মানে পূর্বানুমান করব। এবং আগামী বছরে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার সেটা কত হাজার ইউনিট পণ্য উৎপাদনের জন্য, 48,000 ইউনিটস প্রোডাকশনের জন্য। তাহলে আগামী বছরে 48,000 ইউনিট পণ্য উৎপাদন করতে চাইলে তার জন্য কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার তা আমাদেরকে একটা ফোরকাস্ট করে নিতে হবে। আমরা এখানে দেখছি বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। কস্টের মধ্যে বলছে ডিরেক্ট র ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 20 টাকা, প্রতি 1 ইউনিট কাঁচামালের দাম হচ্ছে কি 20 টাকা, ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট 8 টাকা, প্রতি 1 ইউনিটের পিছনে শ্রম ব্যয় হচ্ছে কি 8 টাকা। ওভারহেড 100% অফ ডিরেক্ট লেবার, অর্থাৎ ডিরেক্ট লেবার কস্ট যা তার 100% হচ্ছে কি ওভারহেড, 100% ওভারহেড, অর্থাৎ 8 টাকার মধ্যে 8 টাকা ওভারহেড খরচও। তার মানে হচ্ছে কি ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট যেমন 8 টাকা, ওভারহেড কস্ট পার ইউনিটও হচ্ছে কি আসলে 8 টাকাই, দুটোই সেম। এরপরে বলছে কি প্রফিট 20% অন সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের উপরে 20% প্রফিট মানে কি মুনাফা অর্জন করতে হবে। কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ডের মধ্যে আমরা দেখছি র ম্যাটেরিয়ালস আর এক্সপেক্টেড টু বি ইন দ্য স্টক ফর অ্যান অ্যাভারেজ of 30 days before issue to production. র ম্যাটেরিয়ালস কাঁচামাল আমরা ক্রয় করি কিসের জন্য, উৎপাদন কাজে ব্যবহার করার জন্য। আর উৎপাদন কাজে ইস্যু করার পূর্বে 30 দিনের জন্য কাঁচামালগুলো গড়ে মজুদ থাকে। তাহলে কাঁচামালের মজুদ আমরা দেখছি এখানে 30 দিনের জন্য থাকে। প্রসেসিং টাইম ইজ 15 days and finished goods are expected to remain in the store on an average for 45 days. প্রসেসিং টাইম কাঁচামালগুলো আমরা উৎপাদন প্রক্রিয়ায় পাঠানোর পরে এটা প্রক্রিয়াধীন থাকে 15 দিন, অর্থাৎ 15 দিনের জন্য কাঁচামালগুলো প্রক্রিয়াধীনভাবে মজুদ থাকে। এবং ফিনিশ গুডস যে পণ্যগুলো উৎপাদিত হয়ে গেছে সম্পূর্ণভাবে তৈরিকৃত পণ্য বা উৎপাদিত পণ্যগুলো স্টোরে অ্যাভারেজ 45 ডেজের জন্য মজুদ থাকে। আমরা পণ্য উৎপাদন করছি বিক্রয়ের উদ্দেশ্যে, কিন্তু পণ্য উৎপাদন করার সাথে সাথে যে পণ্যগুলো বিক্রি হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। পণ্য উৎপাদন করার পরে স্টোরে রাখা হয় এবং স্টোর থেকে পণ্যগুলোকে বিক্রি করা হয়। দেখা যাচ্ছে কি পণ্য উৎপাদন করার পরে অ্যাভারেজ স্টোরে 45 দিনের জন্য পণ্যগুলো মজুদ থাকে। আমরা এখানে আসলে 3 রকম মজুদ পণ্যের হিসাব দেখছি। র ম্যাটেরিয়ালসের মজুদ হচ্ছে 30 দিনের জন্য, ওয়ার্ক ইন প্রসেস এই যে প্রসেসিং
টাইম যেটা দিয়েছে সেটা হচ্ছে কি আসলে ওয়ার্ক ইন প্রসেসের হিসাব। ওয়ার্ক ইন প্রসেস থাকে 15 ডেজের জন্য এবং ফিনিশ গুডস তৈরিকৃত পণ্য মজুদ থাকে 45 ডেজের জন্য। এছাড়াও আছে কি ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স 2 মান্থস, আমরা দেনাদারকে 2 মাসের বাকিতে বিক্রি করে থাকি। whereas দ্য ক্রেডিটার্স অ্যালাউড অনলি 1 মান্থ, যেখানে ক্রেডিটার্সরা সরবরাহকারীরা আমাদেরকে 1 মাসের জন্য বাকিতে পণ্য বিক্রি করে থাকে বা আমরা 1 মাসের জন্য বাকিতে ক্রয় করার সুযোগ পাই। টাইম লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইজ 15 ডেজ। ওয়েজেস মানে আমরা জানি মজুরি বিলম্বে পরিশোধ করা যায় 15 দিনের জন্য, অর্থাৎ আমরা আজকে যদি কাজ করাই শ্রমিকদেরকে দিয়ে তাহলে আজকে থেকে 15 দিন পরে তাদেরকে মজুরি পরিশোধ করব। লেগ ইন পেমেন্ট বলতে আমরা বুঝি কি লেগ মানে হচ্ছে কি বিলম্ব আর ইন পেমেন্ট মানে আমরা জানি কি পরিশোধ। তো লেগ ইন পেমেন্ট মানে হচ্ছে কি বিলম্বে পরিশোধ। সহজ ভাষায় আসলে আমরা এটাকে বলতে পারি কি বকেয়া। মজুরি 15 দিনের জন্য বকেয়া থাকে। তা আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন দেখছি। তা আমরা এখানে রিকোয়ারমেন্টে দেখছি ওয়ার্কিং ক্যাপিটাল করতে হবে, তবে কী ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল সেটা তো মেনশন করে দেয়নি। তাহলে অবশ্যই আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যালকুলেট করব এবং নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আমরা এখানে আলোচনা করলাম টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তা আমাদের এইসব ইনফরমেশন থেকে আসলে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে। র ম্যাটেরিয়ালসে যেটা মজুদ, এটা এক প্রকার যেহেতু মজুদ পণ্য আর মজুদ পণ্য হয় কি কারেন্ট অ্যাসেট, তাহলে আমরা এটা কারেন্ট অ্যাসেটে বসাবো। প্রসেসিং টাইম বলতে আমি বলে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওয়ার্ক ইন প্রসেসে মজুদ থেকে 15 দিনের জন্য, এটাও মজুদ পণ্য, এটাও আমরা কারেন্ট অ্যাসেটসে বসাবো। ফিনিশ গুডসে মজুদ থাকছে 45 দিনের জন্য, ফিনিশ গুডসে আমরা কারেন্ট অ্যাসেটসে বসাবো। এখন আমরা 3টা কারেন্ট অ্যাসেটস পেয়ে গেছি। ডেটার্স 2 মাসের জন্য হয়, তাহলে ডেটার্স হচ্ছে কি দেনাদার যেটা বিক্রয় থেকে তৈরি হয় এবং ডেটার্স হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা এই পর্যন্ত বেশ কিছু কারেন্ট অ্যাসেটস পেয়ে গেছি। ক্রেডিটার্সকে 1 মাস পরে টাকা দেবো, তার মানে কি ক্রেডিটার্স কাছে 1 মাসের জন্য দায়বদ্ধতা তৈরি হচ্ছে যেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, এবং মজুরি 15 দিনের জন্য বকেয়া থাকে, তাহলে মজুরি থেকেও বকেয়া খরচ তৈরি হলো 15 দিন, এটা হচ্ছে কি একটা কারেন্ট লায়াবিলিটি। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করতে হবে সেটা কিন্তু টাকার অ্যামাউন্টে ক্যালকুলেট করতে হবে। কিন্তু এখানে র ম্যাটেরিয়ালসের মজুদ, ওয়ার্ক ইন প্রসেসের মজুদ, ফিনিশ গুডসের মজুদ, কোনো বিষয়টাই কিন্তু টাকায় দেওয়া নেই। এগুলো সবগুলো কিসে দেওয়া আছে? ডেইসে দেওয়া আছে বা এগুলো ডিউরেশনে দেওয়া আছে, টাইম পিরিয়ডে দেওয়া আছে। সেম ওয়েতে ডেটার্স, ক্রেডিটার্স, ওয়েজেস সবগুলো টাইম পিরিয়ডে দেওয়া আছে। কোনো ইনফরমেশন ডেইসে দেওয়া আছে, কোনো ইনফরমেশন মান্থে দেওয়া আছে। কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন এই সবগুলো ডিউরেশন যেগুলো আছে, টাইম পিরিয়ড যেগুলো আছে, সে সবগুলোকে কিন্তু টাকার অ্যামাউন্টে কনভার্ট করে নিতে হবে। র ম্যাটেরিয়ালসের মজুদ কত টাকা, ওয়ার্ক ইন প্রসেস মজুদ কত টাকা, ফিনিশ গুডসের মজুদ কত টাকা, সবগুলো অ্যামাউন্টে ক্যালকুলেট করে নিতে হবে। এবং এটাকে সহজভাবে আমরা এই টাইম ডিউরেশনগুলোকে অ্যামাউন্টে কনভার্ট করার ক্ষেত্রে আমরা একটা সংক্ষিপ্ত ওয়ার্কিং করব। আমাদের এখানে যে অ্যানুয়াল প্রোডাকশনটা দিয়ে দিয়েছে 48,000 ইউনিটস, এই 48,000 ইউনিটস যেটা বার্ষিক উৎপাদনের পরিমাণ দেওয়া আছে সেটাকে আমরা ছোট একটা ডিউরেশনে নিয়ে আসবো এবং সেগুলোকে আমরা 30 দিন, 15 দিন, 2 মাসে কনভার্ট করে নিব আমাদের অঙ্কের সুবিধার জন্য। তো প্রথমে আমরা একটা ওয়ার্কিং করব, সেটা হচ্ছে কি 48,000 যেটা অ্যানুয়াল প্রোডাকশন আছে সেটাকে আমরা ছোট কোনো ডিউরেশনে কনভার্ট করে নেব। ছোট ডিউরেশনে কনভার্ট করার সময় তো প্রশ্ন দেখতে হবে আমাদের এখানে ডিউরেশনগুলো কীভাবে দেওয়া আছে। আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো হিসাবে এখানে ডেইজে আছে, আবার এখানে মান্থের হিসাবেও আছে। তো চাইলে আমরা 48,000 ইউনিটসকে পার ডে উৎপাদনে নিয়ে আসতে পারি, পার ডে প্রোডাকশনে নিয়ে আসতে পারি, বা মান্থলি প্রোডাকশনে এখানে কনভার্ট করতে পারি। কারণটা হচ্ছে কি যে ডেইজের হিসাবগুলো দেওয়া আছে সেই ডেইজগুলোকে কিন্তু সহজে আমরা মান্থে কনভার্ট করে নিতে পারি। যেমন এখানে আছে 30 ডেজ, 30 ডেজকে আমরা বলতে পারি কি 1 মাস। 15 ডেজ হচ্ছে কি হাফ এ মান্থ, অর্ধেক মাস। 45 ডেজ হচ্ছে কি 1.5 মান্থ, 1.5 মাস। 15 ডেজ এটা হচ্ছে কি আবার হাফ মান্থ। আর এই দুটো ইনফরমেশন তো মান্থে আছে, 2 মান্থস অ্যান্ড 1 মান্থ। তাই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখি আমাদের যে অ্যানুয়াল প্রোডাকশন 48,000 ইউনিটস আছে সেটাকে আমরা প্রথমে আগে মান্থলি প্রোডাকশনে কনভার্ট করে নিচ্ছি। এরপরে মান্থলি প্রোডাকশন থেকে আমরা এই সবগুলো ইনফরমেশনগুলোকে টাকায় কনভার্ট করে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা ওয়ার্কিং করছি মান্থলি প্রোডাকশনের সূত্র আমরা লিখছি অ্যানুয়াল প্রোডাকশন ডিভাইড বাই 12, যেহেতু 12 মাসে 1 বছর আমরা জানি। অ্যানুয়াল প্রোডাকশন এখানে হচ্ছে কি 48,000 ইউনিটস, তাহলে 48,000কে 12 দিয়ে ডিভাইড করলে আমরা রেজাল্ট পেলাম কত? 4,000 ইউনিটস। এবার আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্ট করা, এই ওয়ার্কিং ক্যাপিটাল ফোরকাস্ট নিয়ে আমরা এখন একটা স্টেটমেন্ট ড্র করব। আমরা দেখছি স্টেটমেন্ট শোয়িং দ্য ফোরকাস্টেড ওয়ার্কিং ক্যাপিটাল, যেখানে আমাদের ছকে 4টা কলাম করা হয়েছে, পার্টিকুলার্স, ওয়ার্কিংস, টাকা, দুটো টাকার কলাম, একটা পার্টিকুলার কলাম এবং আরেকটা হচ্ছে ওয়ার্কিংসের কলাম। ওয়ার্কিংসের ইনফরমেশনগুলো টাকায় হিসাব হবে বলে আমরা ব্র্যাকেটে টাকা লিখে দিলাম। আর কিছুক্ষণ আগে বলেছি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে দেখি কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো প্রথমে আমরা কারেন্ট অ্যাসেটসকে দিয়ে শুরু করছি। কারেন্ট অ্যাসেটসের মধ্যে লিখে নিলাম ইনভেন্টরিজ, মানে কি মজুদ পণ্য। এখন মজুদ পণ্যের মধ্যে কি মজুদ আছে দেখি। এখানে র ম্যাটেরিয়ালসে মজুদ আছে বলেছে কত দিনের জন্য? 30 ডেজ। আর 30 ডেজ মানে যদি আমরা মাসে চিন্তা করি তাহলে 30 ডেজ মানে হচ্ছে 1 মান্থ, 1 মাসের মজুদ আছে। আর এখানে আমরা
দেখছি যে মান্থলি প্রোডাকশন হচ্ছে কত 4000 ইউনিটস। এক মাসের উৎপাদন 4000 ইউনিটস, 4000 ইউনিটকে আমরা এক মাস দিয়ে গুণ করছি। তো এক মাস দিয়ে গুণ করলে কিন্তু এটা 4000ই থাকে, তো এইখানে 1 মান্থটা না লিখলেও চলে। তারপরে অন্যান্য ফিগারগুলো বুঝার সুবিধার জন্য বা সবখানে একই রকম সিমিলারিটি রাখার জন্য এখানে 1 মান্থটা মেনশন করলাম। তাহলে এখানে 4000 ইউনিট যেটা আছে সেটাকে আমরা কি করছি, র ম্যাটেরিয়ালসের যেটা ডিউরেশন তা দিয়ে মাল্টিপ্লাই করছি, যেটা হচ্ছে 30 ডেজ অথবা 1 মান্থ। তাহলে 4000 ইউনিটস ইন্টু 1 মান্থ ইন্টু তাকে মাল্টিপ্লাই করব র ম্যাটেরিয়ালসের রেটকে দিয়ে। র ম্যাটেরিয়ালস কস্ট পার ইউনিট কত টাকা দেওয়া আছে, 20 টাকা। এই 20 টাকা দিয়ে যখন 4000 ইউনিটকে গুণ করছি তখন আমরা র ম্যাটেরিয়ালসের দাম পেয়ে গেলাম 80,000 টাকা। তাহলে আমরা এখানে র ম্যাটেরিয়ালসের এক মাসের জন্য মজুত পণ্যের মূল্য পেয়ে গেলাম কত, 80,000 টাকা। এবার আসছি ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা ওয়ার্ক ইন প্রসেসে। ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস বলতে আমরা বুঝি যে পণ্যগুলো এখন প্রসেসিংয়ে আছে, অর্থাৎ প্রক্রিয়াধীন আছে। যে কোনো পণ্য উৎপাদন করার জন্য প্রথমে আমাদেরকে কাঁচামাল ইনপুট করতে হয় এবং সেই কাঁচামাল থেকে পণ্যটাকে ফিনিশড করতে হলে, সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে রূপান্তর করতে হলে সেখানে আরও দুটো উপাদান ইনপুট করতে হয়, তা হচ্ছে কি ডিরেক্ট লেবার এবং ওভারহেড। কিন্তু কোনো উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল ইনপুট করার পরেই কিন্তু সাথে সাথে সেটা উৎপাদন হয় না, সেখানে যথাযথভাবে ডিরেক্ট লেবার এবং ওভারহেডও ইনপুট করতে হয়। অর্থাৎ যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে যদি র ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এবং ওভারহেড উৎপাদনের এই তিনটে উপাদান যদি 100% করে ইউটিলাইজ করা হয় বা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই পণ্যটা কিন্তু ফিনিশ গুডসে কনভার্ট হয়ে থাকে। কিন্তু যদি কোনো কারণে ডিরেক্ট লেবারে এবং ওভারহেড সম্পূর্ণভাবে ব্যবহার না করে আংশিকভাবে ব্যবহার করা হয়, তখনও কিন্তু পণ্যটা ফিনিশ গুডসে কনভার্ট হয় না। তার মানে ওয়ার্ক ইন প্রসেস যখন আমরা করব সেখানে অবশ্যই র ম্যাটেরিয়ালস, লেবার এবং ওভারহেড তিনটা এলিমেন্টেরই ব্যবহার শুরু হয়েছে। তবে তিনটা এলিমেন্টের মধ্যে লেবার এবং ওভারহেড 100% করে ব্যবহার না হওয়ার কারণে পণ্যগুলো ফিনিশ গুডসে কনভার্ট হয়নি। তা এখন কথাটা হচ্ছে দেখি, আমাদের প্রশ্নে এই ইনফরমেশনটা দেওয়া নেই যে প্রসেসিং টাইম 15 ডেজ বলেছে, কিন্তু কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, যে পণ্যগুলো প্রসেসিংয়ে আছে, প্রক্রিয়াধীন আছে, তার মধ্যে কত পার্সেন্ট কাজ কমপ্লিট করা হয়েছে, এই ইনফরমেশনটা একদমই এখানে বলে দেওয়া নেই। যদি আমাদের এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করব 50% কাজ কমপ্লিট হয়েছে এবং 50% এখনও কমপ্লিট হয়নি। তাহলে ওয়ার্ক ইন প্রসেসে যে পণ্যগুলো প্রক্রিয়াধীন আছে তা 50% কমপ্লিট হয়েছে, মানে কি 50%-এর পিছনে খরচ করা হয়েছে, তাই আমরা হিসাবে 50% করেই ধরবো। যেহেতু আমাদের এখানে প্রশ্নে স্পেসিফিকভাবে উল্লেখ করে দেওয়া নেই, তাই আমরা 50% করেই ধরবো। কিন্তু যদি প্রশ্নের কথা উল্লেখ করে দেওয়া থাকে যে ওয়ার্ক ইন প্রসেস সেটা 70% কমপ্লিট হয়েছে, এমন যদি কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লেবারে এবং ওভারহেডের খরচগুলোকে 70% করে ধরবো। যদি প্রশ্ন বলে দেয় যে কি 60% কমপ্লিট হয়েছে, তাহলে সেক্ষেত্রে লেবার এবং ওভারহেডকে আমরা 60% করে হিসাব করব। তো এখন প্রশ্ন করতে পারেন যে লেবার এবং ওভারহেডের কথাই কেন বলছি, র ম্যাটেরিয়ালসের কথা কেন বলছি না? কারণটা হচ্ছে কি, যে কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়ার শুরুতে কিন্তু সাধারণভাবে কাঁচামালের সম্পূর্ণটাই প্রক্রিয়ার মধ্যে ইনপুট করে দেওয়া হয় বা প্রয়োগ করে দেওয়া হয়, কিন্তু কাঁচামাল সম্পূর্ণভাবে ইনপুট করার পরেও পণ্যগুলো ফিনিশড হচ্ছে না, এই কারণ লেবার এবং ওভারহেড 100% করে কাজ হয়নি। তাহলে লেবার এবং ওভারহেডের ঘাটতি থাকার কারণেই কিন্তু র ম্যাটেরিয়ালসগুলো ফিনিশ গুডসে কনভার্ট হয়নি। বুঝতে পেরেছি? তাই সেক্ষেত্রে আমরা মনে করব যে কি, যে কোনো ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে প্রথমেই আমরা সম্পূর্ণভাবে র ম্যাটেরিয়ালস ইনপুট করে দিয়েছি, 100% র ম্যাটেরিয়ালস ইনপুট করে দিয়েছি, কিন্তু তা ফিনিশ গুডসে কনভার্ট হয়নি। কারণটা হচ্ছে কি, সেখানে লেবার এবং ওভারহেডের ঘাটতি থেকে গেছে, লেবার এবং ওভারহেড 100% করে কাজ হয়নি। তাহলে এখানে যদি বলা থাকে যে 60% কাজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে আমরা 60% অ্যাপ্লাই করব, র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে নয়, কারণ র ম্যাটেরিয়ালসটা প্রথমেই সম্পূর্ণভাবে মানে কি 100% ইনপুট করে দেওয়া হয়েছিল। আর এই অঙ্কে আমাদের প্রসেসিংয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তা উল্লেখ করে দেয়নি বলে আমরা এখানে আসলে 50% করে আমরা খরচটাকে অ্যাপ্লাই করছি। ডিরেক্ট লেবারের ক্ষেত্রে 50% এবং ওভারহেডের ক্ষেত্রে 50%, কিন্তু এই 50% বিষয়টা কিন্তু র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ র ম্যাটেরিয়ালস কিন্তু প্রসেসিংয়ের শুরুতে সম্পূর্ণভাবেই অ্যাপ্লাই করা হয়ে গেছিল। এখন দেখি তাহলে এখানে ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে। আমরা দেখছি প্রসেসিং টাইম হচ্ছে কতদিন, 15 ডেজ বা 15 দিন। তাহলে আমাদের ওয়ার্কিং থেকে আমরা পেয়েছি মান্থলি প্রোডাকশন হচ্ছে কত, 4000 ইউনিটস। তাহলে 4000 ইউনিটস হচ্ছে কি এক মাসের উৎপাদন, তাকে আমরা 15 ডেজ মানে কি হাফ মান্থ দিয়ে গুণ করবো, হাফ মান্থের ক্যালকুলেশনের জন্য। তাহলে 0.5 মান্থ দিয়ে গুণ করছি, এবং যেহেতু র ম্যাটেরিয়ালসের হিসাব দেখছি, তাহলে র ম্যাটেরিয়ালসের রেট হচ্ছে কত টাকা, 20 টাকা, তাই 20 টাকা দিয়ে গুণ করলাম। তাহলে 4000 ইউনিট অর্ধেক মাসের জন্য 20 টাকা করে যদি হিসাব হয়, তাহলে দাম হচ্ছে কত টাকা, 40,000 টাকা। অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেসে 40,000 টাকার কাঁচামাল ইনপুট করা হয়েছিল। এখন এই 40,000 টাকার ইনপুট হওয়ার পরেও পণ্যগুলো ফিনিশড হয়নি, এখানে লেবার এবং ওভারহেডও ইনপুট হয়েছে, তবে তা সম্পূর্ণভাবে হয়নি। এখন লেবার কত টাকার ইনপুট হয়েছে সেটা দেখি। আমরা আবারও দেখছি এখানে 4000 ইউনিটস দেওয়া আছে, তাই 4000 ইউনিটস লিখলাম, এবং প্রসেসিং টাইম হচ্ছে কতদিন, 15 ডেজ, দ্যাট ইজ হাফ মান্থ, তাই আমরা এখানেও 15 ডেজ অথবা
হাফ মান্থ দিয়ে মাল্টিপ্লাই করছি, 0.5 মান্থ দিয়ে গুণ করছি, ইনটু লেবার রেট আমরা এখানে দেখছি কত টাকা, 8 টাকা। তাহলে 8 টাকা দিয়ে গুণ করলাম, 8 টাকা দিয়ে গুণ করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু অবশ্যই 100% ভ্যালু হবে। 4000 ইউনিটকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে 8 টাকা দিয়ে গুণ করলে এখানে রেজাল্ট হয় কি 16000 টাকা। 16000 টাকা যেটা হয় সেটা কিন্তু 100% ভ্যালু, কিন্তু যেহেতু এটা প্রসেসিংয়ে আছে তাহলে অবশ্যই এটা 100% কিন্তু ইউটিলাইজ হয়নি, এটা বুঝে নিতে হবে। এখন কত পার্সেন্ট কাজ হয়েছে তা প্রশ্নে উল্লেখ নাই বলে আমরা 50% কাজ হয়েছে বলে ধরে নিচ্ছি। তাই 16000-এ 50% করে আমরা লেবারের কস্ট দেখালাম কত, 8000 টাকা। এরপরে আরেকটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে ওভারহেড। ওভারহেডের ক্ষেত্রে আমরা সেমভাবে ক্যালকুলেশন করবো। এখানে যে 4000 ইউনিটস আছে, 4000 ইউনিটসকে ওয়ার্ক ইন প্রসেসের ডিউরেশন 15 ডেজ, দ্যাট ইজ 0.5 মান্থ অথবা হাফ মান্থ দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং ওভারহেডের প্রতি 1 ইউনিটের রেট বলেছে কি 100% অফ লেবারের সমান। আর লেবার রেট হচ্ছে কত টাকা, 8 টাকা। তাহলে ওভারহেডের রেটও হয়ে যাবে কত, 8 টাকা। মানে 8 টাকা দিয়ে গুণ করলে এখানেও 16000 টাকাই হয়। তবে যেহেতু এটা প্রসেসিং আছে তাহলে বুঝে নেব ওভারহেডটাও 50% ব্যবহার হয়েছে, আর 50% করে খরচ এসেছে কত, 8000 টাকা। তাহলে ওয়ার্ক ইন প্রসেসে যে পণ্যগুলো আছে তার পিছনে র ম্যাটেরিয়ালসের বাবদ ব্যয় হয়েছে 40000, লেবার এবং ওভারহেড বাবদ ইন্ডিভিজুয়ালভাবে ব্যয় হয়েছে 8000 টাকা করে। এবং এই তিনটা এলিমেন্টকে যোগ করলে তাহলে ওয়ার্ক ইন প্রসেসের যে পণ্যগুলো আছে মজুদ আছে সেই মজুদ পণ্যের মোট মূল্য হচ্ছে কত, 56000 টাকা। এরপরে আমাদের উপাদান হচ্ছে কি ফিনিশড গুডস। এবার ফিনিশড গুডসের যেটা বিষয়, এই পণ্যটা ফিনিশ 100% ফিনিশ হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে উৎপাদন হয়েছে। আর সম্পূর্ণভাবে উৎপাদন হওয়া মানে কি, উৎপাদনের উপকরণগুলো সম্পূর্ণভাবে ব্যবহার হয়েছে। আর উৎপাদনের উপকরণের মধ্যে কি কি আছে, র ম্যাটেরিয়ালস, লেবার এবং ওভারহেড। র ম্যাটেরিয়ালের প্রতি 1 ইউনিটের দাম হচ্ছে কি 20 টাকা, লেবারের প্রতি 1 ইউনিটের দাম হচ্ছে কি 8 টাকা, এবং ওভারহেডের দাম 8 টাকায়, যেহেতু এটা 100% অফ লেবার বলেছে। তার মানে কি, যে কোনো 1 ইউনিট কোনো উৎপাদন করতে গেলে সেখানে 20 টাকার কাঁচামাল, 8 টাকার লেবার এবং 8 টাকার ওভারহেড ব্যবহার করতে হবে, তাহলে পণ্যটা সম্পূর্ণভাবে ফিনিশড হবে। দ্যাট ইজ আমরা যদি তিনটা রেটকে যোগ করি, 20 টাকা আর 8 টাকা যোগ করলে 28 টাকা হয়, এবং 28 টাকার সাথে 8 টাকা যোগ করলে হয় কি 36 টাকা। তাহলে যে কোনো 1 ইউনিট কোনো উৎপাদন করতে হলে 100% ফিনিশ করতে হলে সেখানে 36 টাকা কিন্তু ব্যয় করতে হবে। আর যেহেতু এখানে ফিনিশড হয়ে গেছে বলেছে, ফিনিশড হয়ে যাওয়া মানে কি, তাহলে 36 টাকা খরচ করা হয়ে গেছে প্রতি 1 ইউনিটের পিছনে। তাহলে আমরা যখন ফিনিশ কোর্সে ক্যালকুলেশন করব তখন সবসময় আমরা উৎপাদনের যে তিনটা উপাদান থাকবে সেই তিনটা উপাদানের রেটগুলোকে যোগ করে টোটাল রেটটা দিয়ে কাউন্ট করব। ফিনিশ কোর্সের মধ্যে আর ইন্ডিভিজুয়ালভাবে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আলাদাভাবে দেখানোর দরকার নেই, কারণ আমরা রেটগুলোকে যোগ করে টোটাল রেট যেটা পাবো সেটা দিয়েই ফিনিশ কোর্সের ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে আমরা 20 টাকা, 8 টাকা, 8 টাকা তিনটাকে যোগ করে 36 টাকা দিয়ে একসাথে ক্যালকুলেশন দেখাতে পারিনি, কারণ র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে 20 টাকার মধ্যে 20 টাকায় আমরা ব্যবহার দেখিয়েছি, লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে কিন্তু আমরা আবার 50% করে খরচ দেখেছি। সবগুলো যদি 50% হতো তাহলে আমরা একসাথে ক্যালকুলেশন দেখাতে পারতাম, কিন্তু এখানে র ম্যাটেরিয়ালসে 100% ভ্যালু, আর লেবার এবং ওভারহেডগুলো কিন্তু হচ্ছে কি আবার 50% করে হিসাব। তো তিন রকম হিসাব হওয়ার কারণে কিন্তু আমরা ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে তিনটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে শো করেছি। কিন্তু যেহেতু ফিনিশ কোর্সের ক্ষেত্রে তিনটে উপাদানই সম্পূর্ণভাবে ব্যবহার হয়ে গেছে, দ্যাট ইজ 36 টাকায় খরচ হয়ে গেছে, তাই ফিনিশ কোর্সের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ অ্যাপ্লাই না করে ডিরেক্টলি 36 টাকা দিয়ে গুণ করছি, এবং সেখানে র ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডটা আলাদা আলাদাভাবে কিন্তু দেখাচ্ছি না। এই 36 টাকা রেটের ভিতরে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটা হিসেবেই আছে। এখন আমরা প্রশ্ন দেখি যে ফিনিশ কোর্সটা কত দিনের জন্য থাকে। তো ফিনিশ কোর্স বলছে কি অ্যাভারেজ 45 ডেজের জন্য থাকে। 45 ডেজ মিনস 1.5 মান্থ, তাহলে 1.5 মাসের জন্য থাকে। আর 1.5 মাসের জন্য যখন হিসাব করছি তখন প্রতি মাসে উৎপাদন আমরা এখানে দেখছি কত, 4000 ইউনিটস। তাহলে ফিনিশ কোর্সের ক্যালকুলেশনে 4000 ইউনিটসকে 1.5 মান্থ দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং তাকে প্রতি 1 ইউনিটের উৎপাদন ব্যয় 36 টাকা দিয়ে গুণ করছি, যার ভ্যালু হচ্ছে কত, 2,16,000 টাকা। তা আমরা এখানে 3 ধরনের মজুদ পণ্যের ভ্যালু পেয়ে গেলাম। র ম্যাটেরিয়ালসের মজুদতে 80,000 টাকার, ওয়ার্ক ইন প্রসেসের মজুদ থাকতে পারে 56,000 টাকার, ফিনিশ গুডসের মজুদ থাকতে পারে 2,16,000 টাকা। 3 রকম মজুদ পণ্য যোগ করে মজুদ পণ্যের মোট মূল্য হতে পারে 3,52,000 টাকা। এখানে ওয়ার্ক ইন প্রসেসে যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনের ব্যাপারে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে একদম ডিটেইল আলোচনা করেছি, সেখানে আমরা আরেকটু লং ডিউরেশনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু আজকে একই টপিকের উপর সেকেন্ড ক্লাস, তাই আজকে আমি সংক্ষেপে আলোচনা করেছি। যদি তারপরে কারো কিছু বুঝতে অসুবিধা হয় বা ওয়ার্ক ইন প্রসেসের ফাংশনটা বুঝতে অসুবিধা হয়, পার্সেন্টেজের বিষয়টা, আপনারা একটু প্রিভিয়াস ক্লাসটা ফলো করবেন। প্রিভিয়াস ক্লাসটা ফলো করলে আশা করি আপনাদের কনসেপ্টটা একদমই 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা ফিনিশ কোর্সের ক্যালকুলেশনের পরে আমরা অন্য কোন কারেন্ট অ্যাসেট আছে সেটা দেখবো। এখানে অন্য কোনো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা দেখছি কি ডেটার্স আছে, যেটা হচ্ছে কত মান্থসের জন্য, 2 মান্থসের জন্য। এখন তাহলে আমরা সানরি ডেটার্স লিখছি, যেটা হচ্ছে কি 2 নাম্বার কারেন্ট
কারেন্ট অ্যাসেটস। আমরা 1 নম্বর কারেন্ট অ্যাসেট লিখেছি ইনভেন্টরি, যার মধ্যে 3টা ক্যাটাগরি ছিল A B C D, 3টা ক্যাটাগরিকে ভাগ করেছি, 3টার যোগফল হচ্ছে 3,52,000। এবং সেকেন্ড ক্যাটাগরির কারেন্ট অ্যাসেট আমরা এখানে দেখছি কি সানরি ডেটার্স, বিবিধ দেনাদার, এবং এটার ডিউরেশন হচ্ছে কি 2 মান্থস, আর এখানে মান্থলি প্রোডাকশন দেওয়া আছে কত 4000 ইউনিটস। তাহলে সানরি ডেটার্স করার সময় 4000 ইউনিটসকে 2 মান্থস দিয়ে মাল্টিপ্লাই করছি। এবং এখানে যখন হিসাবটা দেখছি তখন আমরা সাধারণভাবে জানি যে ডেটার্সটা তৈরি হচ্ছে কিসে থেকে, সেলস থেকে তৈরি হচ্ছে, এবং সেলস থেকে তৈরি হওয়ার কারণে তাহলে কিন্তু দেনাদারটা বিক্রয়ের সাথে জড়িত, তাহলে দেনাদারের হিসাবটা বিক্রয় মূল্য হওয়া উচিত। কিন্তু আমরা এখানে বিক্রয় মূল্য না দেখেই আমরা কিন্তু টোটাল কস্ট 36 টাকাতে দেখাচ্ছি। 36 টাকার হিসাবটা এসেছে কিভাবে, র ম্যাটেরিয়ালসের দাম 20 টাকা, লেবার 8 টাকা এবং ওভারহেড 8 টাকা নিয়ে। এইগুলোর সাথে কিন্তু আমরা প্রফিট 20% যোগ করে দিলে কিন্তু বিক্রয় মূল্যের হিসাবটা পেয়ে যেতাম। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে দেখি, আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে দেখি ডেটার্সের হিসাবটা যদি আমরা এখানে বিক্রয় মূল্যে দেখাই, এটা কিন্তু ভবিষ্যতের জন্য হিসাব আগেই বলে দিয়েছি। এখন এখানে বিক্রয় মূল্য যাই হোক না কেন, বিক্রয় মূল্য অবশ্যই তো 36 টাকা থেকে বেশি হবে, প্রফিট যোগ করে দিলে তো বিক্রয় মূল্যটা বড়ই হয়ে যাবে। এখন বিক্রয় মূল্য এখানে যাই হোক না কেন, ভবিষ্যতে আমরা এই দামি যে দেনাদার থেকে আদায় করতে পারবো তা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। দেনাদার থেকে টাকা আদায় করার সময় অনেক সময় দেখি যে আমাদের অনাদায় পাওনা তৈরি হয়, অথবা তাদেরকে দ্রুত তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য আমরা তাদেরকে বাট্টা মঞ্জুর করে থাকি। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বিক্রয় মূল্যটা আমরা এখানে ধার্য করব, সেই বিক্রয় মূল্যের মধ্যে কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু আদায় করা সম্ভব হচ্ছে না। তাহলে এই বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে যদি আমরা ডেটার্সের ক্যালকুলেশনটা দেখাই, তাহলে ডেটার্সে যে অ্যামাউন্ট আমরা ভবিষ্যতে পাবো বলে মনে করব তা কিন্তু সম্পূর্ণভাবে আদায়যোগ্য নাও হতে পারে। তাহলে সম্পূর্ণভাবে যদি আদায়যোগ্য না হয়, তাহলে এখানে এখন যদি ডেটার্সকে আমরা বিক্রয় মূল্যে দেখাই, তাহলে এখন কারেন্ট অ্যাসেটসটাকে বেশি দেখানো হবে, আর কারেন্ট অ্যাসেটসের অ্যামাউন্ট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু নেট ওয়ার্কিং ক্যাপিটালও বড় হয়ে যাবে। সেটাতে আমাদের ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলতে পারে। আমরা হয়তো মনে করবো আমাদের এত টাকার অ্যামাউন্টের নেট ওয়ার্কিং ক্যাপিটাল হাতে থাকবে, কিন্তু যদি দেনাদার থেকে সম্পূর্ণ টাকা আদায় করতে না পারি, তাহলে কারেন্ট অ্যাসেটস কমে যাবে এবং নেট ওয়ার্কিং ক্যাপিটালও ঘাটতি পড়ে যাবে, এবং সেই ঘাটতির কারণে কিন্তু উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। তাই আমরা সেফ থাকার জন্য কি করতে পারি, নিরাপদ থাকার জন্য কি করতে পারি, আমরা 36 টাকা যেটা কস্ট প্রাইস আছে সেটাকে ক্যালকুলেশন করছি। অন্তত আমরা তো দেনাদার কাছ থেকে কস্ট প্রাইসটা হলেও আদায় করার চেষ্টা করব। বিক্রয় মূল্যের মধ্যে প্রফিট সহ থাকে, তো আমরা দেনাদার কাছ থেকে যদি সম্পূর্ণ টাকা আদায় করতে নাও পারি, আমরা যদি বাট্টা মঞ্জুর করি, তাহলে সেটাও অবশ্যই কস্ট থেকে কম হবে না। তাহলে আমরা অন্তত কস্ট প্রাইসটা হলেও তুলে আনার চেষ্টা করব দেনাদারের কাছ থেকে। অথবা আরেকভাবে বলতে পারি, দেনাদারকে আমরা 4000 ইউনিট করে 2 মাসের জন্য যে পণ্যগুলো বিক্রি করছি তার পিছনে প্রতিষ্ঠানে 36 টাকা করে বিনিয়োগ আছে, 36 টাকা করে বিনিয়োগ আছে, এবং 36 টাকা করে বিনিয়োগটার মূল্য হচ্ছে কত, 2,88,000 টাকা। অর্থাৎ দেনাদারের পিছনে 2,88,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। এভাবে আমরা চিন্তা করতে পারি। তো যাই হোক, যদি আমাদের প্রশ্নে স্পেসিফিকভাবে ডেটার্সের ক্ষেত্রে কোন মূল্যে দেনাদার হিসাব করতে হবে তা যদি কোথাও উল্লেখ করে দেওয়া না থাকে, অর্থাৎ আমরা কি দেনাদার হিসাবটা কি টোটাল কস্টের ভিত্তিতে করব নাকি আমরা সেলিং প্রাইসের ভিত্তিতে করব, এমন কোনো ইনফরমেশন যদি প্রশ্নে বলা না থাকে, তাহলে আমরা সবসময় টোটাল কস্টের উপর ভিত্তি করেই করব। আর যদি প্রশ্নে স্পেসিফিকভাবে বলে দেয় যে দেনাদারের হিসাবটা, ডেটার্সের হিসাবটা বিক্রয় মূল্য করতে হবে, তখন সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্যটাই অবশ্যই প্রয়োগ করব। আমরা তাহলে এখন ডেটার্সের হিসাবটা 36 টাকা করে টোটাল কস্টের উপর ভিত্তি করে আমরা বের করলাম কত, 2,88,000 টাকা। এখানে কারেন্ট অ্যাসেটস আর কিছু নেই, এই দুটো কারেন্ট অ্যাসেটসকে যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটস পেয়ে গেলাম 6,40,000 টাকা। এরপর আসি কারেন্ট লাইবিলিটিস ক্যাটাগরিতে। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আমরা দেখছি এখানে ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্স থেকে আমরা 1 মাসের বাকিতে বিক্রি করে থাকি, আর প্রতি 1 মাসের উৎপাদনের পরিমাণ হচ্ছে কত, 4000 ইউনিটস। তাহলে ক্রেডিটার্সের ক্যালকুলেশনটা কীভাবে করছি, 4000 ইউনিটকে 1 মাস দিয়ে গুণ করছি, ইনটু ক্রেডিটার্স মানে পাওনাদার হিসাবটা তৈরি হচ্ছে কিসের থেকে, পাওনাদার হিসাব তৈরি হচ্ছে র ম্যাটেরিয়ালস থেকে, কারণ আমরা পাওনাদারের কাছ থেকে বা ক্রেডিটার্সের কাছ থেকে র ম্যাটেরিয়ালসে কিন্তু বাকিতে ক্রয় করছি, এবং প্রতি 1 ইউনিটের র ম্যাটেরিয়ালসের দাম হচ্ছে কত টাকা, 20 টাকা। তাহলে 20 টাকা করে 4000 ইউনিটকে গুণ করলাম 1 মাসের জন্য হিসাব করলে, তাহলে ভ্যালু হয়ে গেল কত, 80,000 টাকা। তাহলে পাওনাদারের নিকট দায়বদ্ধতা হবে 1 মাসের জন্য 80,000 টাকা। এরপরে আমাদের এখানে আরেকটা বকেয়া খরচ আছে, সেটা হচ্ছে ওয়েজেস। ওয়েজেস বলেছে কত দিনের জন্য থাকবে, 15 দিন, মানে হাফ এ মান্থের জন্য বকেয়া থাকবে। আর এখানে প্রতি মাসে উৎপাদন হিসাব কত, 4000 ইউনিটস। তাহলে 4000 ইউনিটসকে হাফ মান্থ দিয়ে গুণ করলাম, হাফ মান্থ দিয়ে গুণ করার পরে আমরা প্রতি 1 ইউনিটের লেবার কস্ট 8 টাকা দিয়ে গুণ করব। 8 টাকা দিয়ে গুণ করার পরে তাহলে অর্ধেক মাসের জন্য লেবার বাবদ বকেয়া থাকছে কত টাকা, 16,000 টাকা। তাহলে 16,000 টাকা লিখলাম। এখন এই দুটো অ্যামাউন্টকে যোগ করার পরে আমরা টোটাল কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম কত, 96,000 টাকা। আর টোটাল কারেন্ট অ্যাসেটস আগেই আছে কত, 6,40,000। তাহলে 6,40,000 টাকা থেকে 96,000 টাকা যদি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি নেট ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা আমরা পাচ্ছি A মাইনাস B করে। টোটাল কারেন্ট অ্যাসেটস সিরিয়াল করেছিলাম A, টোটাল কারেন্ট লাইবিলিটিস সিরিয়াল করেছিলাম B, A মাইনাস B করে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গেলাম আমরা 5,44,000 টাকা। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিভিয়াস ক্লাসগুলো যদি এখনো ফলো না করে থাকেন, তাহলে সেসব ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে রেডি করা আছে, যেটা আগে বলেছি, সেই প্লেলিস্টের লিংকও ডেসক্রিপশন বক্সে
আই আইকনে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে, সেই প্লেলিস্টে গেলে আপনার প্রিভিয়াস সবগুলো ক্লাসে ফলো করে নিতে পারবেন। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টার থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানের মধ্যে কিছু নতুন বিষয় আমরা দেখব, কিছু ভ্যারাইটি আছে অঙ্কটাতে। যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ক্লাস আপনাদের মিস না হয়ে থাকে। আমার এই চ্যানেলে বিবিএ থার্ড ইয়ার এবং এমবিএ সিলেবাসের অন্তর্ভুক্ত অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম চ্যাপ্টারটার একটা প্লেলিস্ট করা আছে, যে প্লেলিস্টে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে পেয়ে যাবেন। সেই প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে আই আইকনে এবং এন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলে আপনারা ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস একসাথে একই জায়গায় পেয়ে যাবেন। এছাড়াও বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথমেটিক্স থেকে নাম্বার সিস্টেম, সেট থিওরি এবং প্রোগ্রেশন নামেও 3টা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টেও ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড সবগুলো ক্লাস আপনারা একসাথে পেয়ে যাবেন। সেসব প্লেলিস্টের লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আপনার ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আইকনে ক্লিক করবেন। কোনো মন্তব্য থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার কোনো সাজেশন থাকলে সেটা লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে আরও ভালো মতো ক্লাসগুলোকে তৈরি করতে পারবো। আগেই বলেছি আগামী ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।